ডিমারিয়া এর ন্যাচারাল পজিশন ছিল লেফট উইং সাইডটা, অর্থাৎ এই জায়গাতেই কিংবা এই পজিশনটাতেই ওনাকে হল করতে দেখা যাইতো, সেটা তো বেশিরভাগ সময়ই ঘটছে। যদিও ক্ষেত্রবিশেষে ডাইভার্সিটি এর বিষয়টা সামনে আসছিল, তিনি তো আর্জেন্টিনা থেকে অপশন নিয়ে নিছেন, অর্থাৎ ন্যাশনাল টিম থেকে, সেইটা তো 2024 সালেই। তো গত ম্যাচটাতে আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে, আমি তো কথা বলছি আমার পূর্বের ভিডিওগুলোতে, তো লেফট উইং সাইডটাতে অনেক বেশি বুক ছিল। তো তিনি যদি থাকতেন তাহলে হয়তো ওনাকে স্টার্টিং ইলেভেনে লিওনেল মেসির সাথে দেখা যাইতো লেফট উইং সাইডটাতে। তো গত ওয়ার্ল্ড কাপে অর্থাৎ 2022 বিশ্বকাপে তো আমরা লিওনেল মেসির সাথে ফ্রন্ট লাইনে ডিমারিয়াকেই হল করতে দেখছি। ওইখানে অনেক সময় তো তিনি মানে ওইখানে খেলাটা চালিয়ে নিছেন, ওনার কাছ থেকে ওইখানে অনেক ভালো ভালো আউটকামও আসছিল। তো বর্তমান সময়ে আর্জেন্টিনা এর দলে বা আর্জেন্টিনাতে লেফট উইঙ্গে যেই প্লেয়ার্সগুলো আছে, নিকো গঞ্জালেসকে আমরা দেখতেছি যে বেশ কিছু সময় থেকে সে এই পজিশনটা হল করতেছে, যদিও তাকে মানে লেফট লেফট ব্যাক পজিশনটাতেও ব্যবহার করতে দেখা গেছে লিওনেল স্কালোনি, তিনি মানে ওই পজিশন থেকে তাতেও তাকে প্রেফার করতেন। তো লেফট সাইডটা মোটামুটি বলা যায় যে সে এই জায়গাতে নিকো গঞ্জালেস সে মোটামুটি সে ফ্লেক্সিবল অবস্থাতেই থাকে। তো লেফট উইং সাইডটাতে সে ভালো অবস্থানেই থাকতে পারে, কিংবা ওই জায়গাতে সে যদি কন্টিনিউ করে তাহলে ভালো মানের আউটকাম সে মানে তার কাছ থেকে পাওয়া যায়। তো গত ম্যাচটা তো যেই ফরমেশন দিয়ে আর্জেন্টিনা স্টার্ট করছিল, সেই ফরমেশনটা তো নিকো গঞ্জালেস যখন স্টার্ট করে তখনকার মতো হয় না। তো নিকো গঞ্জালেসের কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি দাম আছে, কিংবা তার দরকারটা অনেক বেশি আছে। তো গত ম্যাচটাকে যদি উদাহরণ হিসেবে বারবার টানা হয় তাহলে তার হিসাব নিকাশটা অনেকটাই আমার কাছে মনে হয় যে পরিষ্কার হওয়ার সম্ভাবনা তৈরি হয়, কিংবা পরিষ্কার হিসাবেও দেখা যায়। কারণ নিকো গঞ্জালেস যখন সে এই পজিশনটাতে স্টার্ট করে তখন তার কাছ থেকে অনেক ক্লিনিক্যাল পারফরমেন্স পাওয়া যায়, কিংবা সে যে ওই পজিশনটাতে আছে ওই মানে উইংটা ধরে সে রান নিতেছে কিংবা ট্রেক ব্যাক করতেছে, সেটা খুব ভালোভাবেই ফুটে ওঠে। একজন মানে উইঙ্গারের যেই যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আর্জেন্টিনার জার্সিতে নিকো গঞ্জালেসকে লেফট উইং সাইডটাতে যখন সে খেলে তখন সেটা খুব ভালোভাবেই দেখা যায় বলেই মনে করতেছি। সে গত ম্যাচটা মানে যদি থাকতো বা খেলতো তাহলে আমার কাছে মনে হয় যে ওই পজিশনটা যে আছে বা ওই পজিশনটার ব্যবহার যে যথাযথভাবে গড়তেছে সেইটা সে চুকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিত কিংবা দেখিয়ে দিত। সে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে খেলে, আপনারা যদি আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন, যদি না মানে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে সে লেফট উইঙ্গে যদি মানে লেফট উইঙ্গে সে স্টার্ট করলেও তার কাছ থেকে কিন্তু মানে ডিফেন্ডিংটা পাওয়া যায়, সে ব্যাক করে এসে বলটা মানে মানে চার্জ করতেছে কিংবা বলটা মানে বের করে কিভাবে নেওয়া যায় সেইটারও কাজ করতেছে, তার কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তির কাজ যেইটা আছে সেইটা খুব ভালো মতোই পাওয়া যায়। আর এই জিনিসটা লিওনেল স্কালোনি খুব বেশি পছন্দ করেন, আর লিওনেল স্কালোনি এর ইশারাগুলোও সে খুব ভালোভাবেই বুঝতে পারে। ডাইরেকশন অনুযায়ী সে আগাতে পারে বলেই তার কিন্তু খেলার টাইমটা অনেকটাই বেড়ে যায়, আর সেইটা খুব ভালোভাবেই মানে দেখতে পাওয়া সম্ভব হয়। তো আমার কাছে মনে হয় যে নিকো গঞ্জালেজের দরকারটা কিংবা প্রয়োজনীয়তাটা খুব বেশি অবস্থাতেই আছে, খুবই প্রখরভাবেই তাকে দরকার। কারণ লেফট উইং প্রত্যেকটা পজিশনই ইম্পর্ট্যান্ট, আর লেফট উইংয়ের জায়গাটাও তো মানে ইম্পর্ট্যান্ট তো অবশ্যই, মানে প্রত্যেকটা পজিশন ইম্পর্ট্যান্ট। যেহেতু আর্জেন্টিনা গত ম্যাচটাতে এই জায়গাতে অনেকটাই বুক ছিল কিংবা ধরা খাইছিল, সেহেতু এই পজিশনটাকে নিয়ে আলাদাভাবে চিন্তা করা কিংবা আলাদাভাবে কথা বলা, অথবা এই পজিশনটা কিভাবে রিফর্ম তো না, নিকো গঞ্জালেজ যদি সে এখানে আবার আসে আমার কাছে মনে হয় যে এই টিমের সাথে সে তার মানিয়ে নেওয়ার যে অবস্থাটা পূর্বে ছিল সেইটা সে ভবিষ্যতেও দেখাতে পারবে। আর শুরুতেই ডিমারিয়ার কথা বলছিলাম, তিনি তো অবসরে চলে গেছেন, যদি তিনি থাকতেন তাহলে তো মানে গত ম্যাচটাতে হয়তো স্টার্টিংয়ে দেখা যাইতো। তো যেহেতু তিনি অপশন নিয়ে নিছেন, অপশন তো অবশ্যই একটা নির্দিষ্ট বয়সের পরে নিতেই হয়। আর
অন্যদিকে গার্নাচো কিন্তু এই পজিশনটাতে সে ভালো অবস্থা থাকে, কিংবা এই পজিশনটাই তার ন্যাচারাল, সেইটা মানে বলাই যায়। আমরা তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে তাকে রাইট উইং সাইডটাতেও দেখি। তো রাইট উইং সাইডটা কিন্তু তার মানে স্বাভাবিক অবস্থার জায়গা না, সে স্বাভাবিক অবস্থানে থাকতে পারে লেফট উইং সাইডটাতে। তো এখানে তাকেও ব্যবহার করা যেতে পারে, বা গত ম্যাচটাতেও গেছে। আমার কাছে মনে হয় যে তাকে অবশ্যই বিবেচনা করা দরকার হবে। তাকে যদি সময় একটু বাড়িয়ে দেয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় যে সে নিকো গঞ্জালেসের সাথে ফাইট দিবে ন্যাশনাল টিমে, কিভাবে সে তার পজিশনটা পাইতে পারে। তো সে যদি সময় পায়, তাহলে সে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে বলেই আমার ধারণা, যেহেতু সে বিগত সময়গুলোতে কিংবা সাম্প্রতিক সময়গুলোতে সে তার ক্লাবের হয়েও নিয়মিত খেলে আসতেছে। গার্নাচো যে এই টিমের সাথে, বা আর্জেন্টিনার বর্তমান যে টিমটা আছে, এই টিমের সাথে যে সে খুব বেশি সময় খেলছে কিংবা তার যে খেলার ওইভাবে সুযোগ হয়েছে, সেইটা কিন্তু না। তো এইটা হইতেছে তার একটা মানে অসুবিধার জায়গা। মানে অসুবিধার জায়গাটা যদি আরেকটু এলাবোরেট করি, মানে যখন নিকো গঞ্জালেজের হিসাবটা আসবে, তখন তো দেখা যাবে যে নিকো গঞ্জালেজ অনেকগুলা ম্যাচ খেলে ফেলছে এই টিমের সাথে, আবার তার গেম টাইমটাও অনেক বেশি। তো এই হিসাবগুলো যখন নিয়ে আসা হবে, তাহলে তখন দেখা যাবে যে গার্নাচো এর হিসাবগুলা এটার সাথে কোনোভাবেই মিলতেছে না, বরং ওইগুলা অনেক নিচের দিকেই থাকতেছে। তো গার্নাচো যদি সে এই টিমের সাথে সেট হইতে চায়, সেট বলতে আমি বুঝাইতেছি যে স্টার্টিং ইলেভেনে থাকার বিষয়টা, তাহলে তার আমার কাছে মনে হয় যে যে সময়গুলো পাবে সেইগুলা সে খুব ভালোভাবেই কাজে লাগাতে হবে। যেমন বিগত ম্যাচে সে সময় পাইছে, কিন্তু ওইগুলাতে কিন্তু সে খুব যে মানে ইফেক্টিভ কোনো কিছু করতে পারছে, সেইটা কোনোভাবেই চুকে পড়ে নাই। তবে সামনের তো ম্যাচ আছে, ওইখানে যদি সে সুযোগ পায়, আমার কাছে আমি চাইবো যে সে যাতে স্টার্ট করে। কারণ বর্তমান সময়ে সে তার ক্লাবের হয়ে দুর্দান্ত অবস্থাতেই আছে। আপনারা জানেন যে লাস্ট ম্যাচটাতে মানে আমি বলে রাখতেছি, যারা জানেন তো জানেন, আর আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার্থে বলে রাখতেছি যে লাস্ট ম্যাচটাতে সে খুব দারুণ একটা গোল করছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। তো সে ওইখানে খুব ভালো অবস্থায় আছে। তো ওইগুলার দেখাও মানে ওইগুলার দেখাও আর্জেন্টিনার জার্সিতে পাওয়া যাবে যদি তাকে সুযোগ দেয়া যায়। আর নিকো গঞ্জালেজ যদি আসে, তাহলে তার এক্সপিরিয়েন্সটা এই দলের সাথে বেশি গার্নাচো এর তুলনায়। তো যখন গঞ্জালেস যখন মানে মাঠে থাকে, তখন দেখা যায় যে সে যেইভাবে তার কনসেন্ট্রেশনটা ফিট করতেছে অন্যদের সাথে, এইটা কিন্তু এইটা কিন্তু খুবই মানে খুবই স্ট্যান্ডার্ড, বা এইটা যে সে যে মাঠে আসে কিংবা লেফট সাইডটাতে আসে, যখন সে মাঠে থাকে, যখন সে রান নেয়, সেইটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে ওঠে। তো তার কিন্তু প্রয়োজনীয়তা খুব বেশি আছে। তার কন্ট্রিবিউশনটাও আপনারা নিশ্চয়ই জানেন। মানে কোচ লিওনেল স্কালোনি যেভাবে মানে চান, সে নিজেকে সেইভাবেই মানে উপস্থিত করতে পারে। এই কারণেই আমার কাছে মনে হয় যে তার সময়গুলা বিগত সময়েও খেলার সময়টা বাড়ছে, বর্তমান সময়েও তার প্রয়োজনীয়তাটা আবার দেখা দিছে। তো আমরা গত ম্যাচটাতে দেখছিলাম যে আলভারেজ মার্তিনেজ দুইটারেই মানে স্টার্ট করানো হয়েছে। তো এগুলা নিয়ে তো আমি আমার পূর্বের ভিডিওতে কথা বলছিলাম, কিন্তু এই জায়গাগুলো হইতেছে মূল জায়গা। এগুলো যখন কথা বলতে মানে এই সময়ে যখন আর্জেন্টিনা নিয়ে কথা বলতে মানে চাওয়া হবে, এই জায়গাগুলো বারবার আসবে, কিংবা এই বিষয়গুলো বারবার সামনে আসবে। তো এই দুইজন স্টার্ট করাটা মানে গত ম্যাচটাতে আমার কাছে কোনোভাবেই সুইটেবল মনে হয়নি। আর ম্যাচের মধ্যেও সেই সুইটেবিলিটিটা কোনোভাবেই দেখতে পারি নাই। তো সামনের ম্যাচটাতে আমি চাইবো যে যাতে নির্দিষ্ট একজন লেফট উইঙ্গার যাতে স্টার্ট করে। তো নির্দিষ্ট লেফট উইঙ্গার বলতে যদি আমি সরাসরি গার্নাচোকেই প্রেফার করি, তাহলে তাকেই চাইবো যে সে যাতে স্টার্ট করে। আর যেহেতু নাম্বার 9 পজিশনটাতে মানে একজন থাকতে পারবে, তাহলে আলভারেজ অথবা লাউতারো মার্তিনেজ দুইজন থেকে একজনকে নিয়ে এসে স্টার্ট করানো যেতে পারে। পরবর্তীতে যখন প্রয়োজন পড়বে, তখন সাবস্টিটিউট করে আরেকজনকে দেয়া যেতেই পারে। আমরা তো গত কোপা আমেরিকার ফাইনালে দেখছি যে হুলিয়ান আলভারেজ সে স্টার্ট করছিল, তো তাকে তারপরে সাব করিয়ে লাউতারো মার্তিনেজকে দেওয়া হয়। মানে সাব করিয়ে লাউতারো মার্তিনেজ আসার পরে তো তার কাছ থেকে মানে উইনিং গোলটাই পাওয়া যায়। আর্জেন্টিনা সেখানে মানে ওই একমাত্র গোলে তারপরেই তো মানে টাইটলটা পায়।
তো লাউতারো তার ক্লাবের হয়েও ভালো খেলতেছে, তাকে প্রেফার করা যেতেই পারে সামনের ম্যাচে স্টার্টিং 11-এ। আর লেফট উইং সাইডটাতে একজনকে রেখে দেওয়াটাও উচিত হবে। আর রাইট উইং সাইডটাতে তো অবশ্যই লিওনেল মেসি থাকবেন। তো লেফট উইং সাইডটা বর্তমান সময়ে একটু মানে গত ম্যাচটাতে একটু শেইকি ছিল। তো বেশ একটা ম্যাচের হিসাব অনুযায়ী কিংবা এইরকম অবস্থা থাকতেই পারে, তবে সেইটা থেকে ওভারকাম হওয়া দরকার। আর আমার কাছে মনে হয় যে ওভারকাম হইতে বেশি সময় লাগবে না, প্রপার প্ল্যানিং লাগবে যেইটা দিয়ে অপোনেন্টকে খুব সহজেই বিট করা যায়। আর আর্জেন্টিনা তো টিম একদম সেটেলড অবস্থাতেই আছে, মানে প্ল্যানিংয়ের ঠিকঠাক মতো মানে বাস্তবায়ন ঘটানো এই টিমের জন্য কোনো আহামরি বিষয় না, এবং এইগুলা ঘটতেছে বিগত সময়েও, সেইটা আমরা দেখছি। তো সামনের ম্যাচটাতে আশা করতেছি যে আর্জেন্টিনা হয়তো ভালো অবস্থানে আবার ফিরে আসবে। আর আমি চাইবো যে নির্দিষ্টভাবেই যাতে লেফট উইং সাইডটাতে একজনকে রেখে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে ওইখান থেকে মানে ভালো মানের সাপ্লাইও যাইতেছে কিংবা ওই জায়গাটা ঠিকঠাক অবস্থানেই রান করতেছে। একটা পজিশন যখন ঠিকঠাক মতো মানে সে মানে ঠিকঠাক মতো যখন কন্টিনিউ করতে পারে কিংবা পজিশনটা যথেষ্ট পরিমাণ ব্যবহার হয়, তখন ওই পজিশন থেকে ভালো মানের রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। তো গত ম্যাচটাতে তো মানে লেফট উইং মানে গত ম্যাচের প্যারাগুয়ের এগেইনস্টে ফার্স্ট হাফে লেফট উইং সাইডটা কিংবা পজিশনটা যে যথাযথ উপায়ে ব্যবহার হয়েছে সেইটা আমার কাছে মনে হচ্ছে না, কিন্তু পজিশন কিংবা জায়গাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারাটাও টিমের একটা স্পিরিটের অংশ। তো নেক্সট ম্যাচে আমি চাইবো যে লেফট উইং সাইডটাতে যাতে একজন স্টার্ট করে, তো সেইটা অবশ্য মানে সময় মতো হয়তো দেখা যাবে। তো পরিশেষে আরেকটা বিষয় কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পাওলো দিবালা, সে তো তার আজকে জন্মদিন ছিল। পাওলো দিবালা বর্তমান সময়ে সে মানে দলের সাথে নাই, তার ইনজুরি এর সমস্যার কারণে। তো সে যে আর্জেন্টিনা দলের সাথে খুব বেশি মানে অ্যাক্টিভ অবস্থাতে ছিল কিংবা অ্যাক্টিভ অবস্থাতেই তাকে পাওয়া গেছে বিগত সময় থেকে এখন পর্যন্ত, সেইটা কিন্তু হয়নি। তার কাছ থেকে অনেক মানে প্রত্যাশা অনেকেরই ছিল যে সে হয়তো এরকম করবে, ওই রকম করবে, বা ওইটা করবে, ওই সেটা করবে, কিন্তু সে কিন্তু নিয়মিতই হইতে পারতেছে না, আবার এটা সেটা কিভাবে করবে। তো একটা প্লেয়ার যখন ঘন ঘন দলের বাইরে থাকে তখন তো তার উপরে আস্থা এমনিতেই আস্তে আস্তে কমে যাওয়ার পথে মানে চলে যায়, যেইটা দিবালা এর সাথে হইতেছে। সে তো দলের বাইরে আছে কিংবা দলের সাথে যে সে ঠিকঠাক মতো মানে ছিল সেইটাও তো না। তো এই যে জায়গাগুলো তার গ্যাপ পড়ে যাওয়া কিংবা সে একটু দূরে সরে যাওয়া, এইগুলার কারণে আমার কাছে মানে মনে হয় যে তার উপর থেকে আস্তে আস্তে অনেকেরই আস্থা চলে গেছে। এবং আর্জেন্টিনার যখন খেলা হয় কিংবা আর্জেন্টিনার যখন স্কোয়াড পাবলিশ হয়, তখন ওই স্কোয়াডে যদি দিবালা এর নাম না থাকে তখন অনেকে এখন আর অবাক হন না, এইটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে পাওলো দিবালা সে সে মানে আসলে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় পাওলো দিবালা সে আর্জেন্টিনা এর দলের সাথে কিংবা আর্জেন্টিনার যে পরিবেশটা সেইটার সাথে মানিয়ে নিতে কিংবা সে যথেষ্ট পরিমাণ ডিসিপ্লিন না ওই পরিবেশের জন্য। তো এই কথাটা আমি কেন বলতেছি, আমার কাছে মনে হয় যে লিওনেল স্কালোনি যেই ধরনের প্লেয়ার প্রেফার করেন, তো ঠিক সেই ধরনের মানে নিজেকে সেই উপায়ে কিংবা সেই ধরন হিসাবে উপস্থাপন করতে পারার যে উপাদানগুলো থাকা দরকার লাগে প্রত্যেকটা প্লেয়ারের, এইটা থেকে কিন্তু দিবালা আমার কাছে মনে হয় যে একটু দূরে অবস্থান করতেছে। কারণ নিকো গঞ্জালেজের দিকে তাকালে দেখা যায় যে এই প্লেয়ারটা এই লিওনেল স্কালোনি এর আন্ডারে কিন্তু খেলার এতগুলা সময় পাইছে কিংবা এত গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে প্রেফার করার যেই সম্ভাবনাটা তৈরি হয়েছিল সে কিন্তু তৈরি করেই নিছে। তাহলে এইখানে কেন মানে পাওলো দিবালা ব্যর্থ? একটা জিনিস বারবার বলা হয় যে পাওলো দিবালা এর পজিশনটা লিওনেল মেসির সাথে মিলে যায়, ঠিক আছে এইটা কিন্তু মানে মানে আমরা যখন দেখছি যে পাওলো দিবালা ফিট অবস্থানে আছে তখনও কিন্তু সে অনেক মানে স্কোয়াডে ডাক পায় নাই বিগত সময়ে। তাহলে সেইটা কেন হবে? মানে স্কোয়াডে তো অন্তত পক্ষে তার ডাক পাওয়াটা দরকার ছিল
বা সে থাকবে এরকমটা ছিল। বর্তমান সময়ে সে একটু সমস্যার কারণে না, সেটা একটা বিষয়। কিন্তু পূর্বে তো থাকার তার মানে অবশ্যই বাধ্যতামূলক একটা বিষয় ছিল। কিন্তু সেইটাও হয়নি। তো আমার কাছে মনে হয় যে লিওনেল স্কালোনি প্লেয়ার্সদেরকে যেইভাবে চান ঠিক সেইভাবে থাকতে না পারাটাই পাওলো দিবালার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তো তার কিন্তু অনিয়মিত থাকাটা কিন্তু তার জন্য অনেক অনেক খারাপ একটা বিষয়। তো সে যে আর্জেন্টিনার হয়ে খুব বেশি ম্যাচ খেলছে কিংবা ইম্পর্টেন্ট সময়গুলোতে সে ওইভাবে পার্টিসিপেট করার মিনিট পাইছে, সুযোগ পাইছে, সেইটা কিন্তু হয়নি। আর লিওনেল স্কালোনির আন্ডারে যে সে খুব বেশি সময় খেলছে সেইটাও না। তো আমার কাছে মনে হয় যে পাওলো দিবালা এর মানে যদি সামনের দিকে মানে সে যদি দলের সাথে আবার ইনভলভ হইতে চায় কিংবা সামনে তো ওয়ার্ল্ড কাপ আসতেছে, ওইখানে যদি সে তার জায়গাটা তৈরি করে নিতে চায় তাহলে আমার কাছে মনে হয় যে সে দলের সাথে এড হওয়ার জন্য তার নিজেকে যেইভাবে মানে তৈরি করা দরকার, যেই যে উপাদানগুলো দরকার সবগুলা যাতে সে নিজেকে নিজের মধ্যে নিয়ে আসে কিংবা ডিসিপ্লিন হিসাবে নিজেকে প্রেজেন্ট করে, তাহলেই আমার কাছে মনে হয় যে সে হয়তো স্কোয়াডে অন্তত পক্ষে স্কোয়াডে থাকা কিংবা স্কোয়াডের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে।